নির্বাচনের আগে হঠাৎ 144 ধারা জারি করে এনসিপিকে সরাসরি নিষিদ্ধ ঘোষণা করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধাক্কা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 11 দিন আগে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সরাসরি নির্দেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে রাজধানী ঢাকা সহ দেশের 22টি জেলা শহরে 144 ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ, মিছিল, মানববন্ধন ও রাজনৈতিক কর্মসূচির ওপর 30 দিনের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জরুরি প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আসন্ন জাতীয় নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এনসিপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগ এবং নির্বাচনী প্রক্রিয়াকে বানচালের অভিযোগ পাওয়া গেছে। তবে এসব অভিযোগের কোনো লিখিত প্রমাণ বা নির্দিষ্ট তথ্য এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি। আজ সকাল 10:45 সেনা সদর থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সশস্ত্র বাহিনী সবসময় সাংবিধানিক প্রক্রিয়া ও গণতান্ত্রিক ধারাকে সমর্থন করে, কিন্তু যারা নির্বাচনকে অস্থিতিশীল করতে চায়, যারা বিদেশি ইন্ধনে অরাজকতা সৃষ্টির চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, বরং দেশের স্থিতিশীলতার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুর 12:30 গোপন স্থান থেকে এক ভিডিও বার্তায় এই সিদ্ধান্তকে সামরিক অভ্যুত্থানের প্রস্তুতি বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, আমরা নির্বাচনে অংশ নেওয়ার জন্য নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করেছিলাম, কিন্তু নির্বাচনের মুখে এভাবে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা মানে হলো নির্বাচনকে একতরফা করার ষড়যন্ত্র। সেনাপ্রধান যদি রাজনীতিতে এভাবে হস্তক্ষেপ করেন, তাহলে গণতন্ত্রের নামে আমরা কি দেখছি? এদিকে রাজধানীর শাহবাগ, ফার্মগেট, মতিঝিল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ ও র্যাবের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবির টহল বাড়ানো হয়েছে গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা ও চট্টগ্রাম মহানগরীতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির পক্ষে বিপক্ষে পোস্ট দেওয়ার ক্ষেত্রেও সতর্কতা জারি করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এক সংবাদ সম্মেলনে বলেন, এই নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নয়, তবে আমরা আশা করছি এতে নির্বাচনী পরিবেশের কোনো ক্ষতি হবে না। ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবেন। বিশ্লেষকদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদ হোসেন বলেন, এটা একটা অস্বাভাবিক ও বিপজ্জনক নজির। সেনাবাহিনী সরাসরি একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করার ঘোষণা দিচ্ছে, এটা সাংবিধানিক সীমা লঙ্ঘনের শামিল। অন্যদিকে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার অব রফিকুল ইসলাম মনে করেন, যদি সত্যিই গোয়েন্দা রিপোর্টে বিদেশি ষড়যন্ত্রের প্রমাণ থাকে, তাহলে এই পদক্ষেপ সময়োপযোগী। নির্বাচনের আগে অরাজকতা বরদাস্ত করা যায় না। এনসিপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে অন্তত 47 জনকে আটক করা হয়েছে। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেনাবাহিনীর অযৌক্তিক হস্তক্ষেপ উদ্বেগজনক। ভারত ও চীন এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এদিকে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ বাড়ছে। অনেকে মনে করছেন এই পদক্ষেপ নির্বাচনকে আরো একতরফা করে ফেলতে পারে। আবার কেউ কেউ বলছেন, যদি সত্যিই কোনো বড় ষড়যন্ত্র থাকে, তাহলে সরকারের দায়িত্ব ছিল আগে থেকে ব্যবস্থা নেওয়া। আগামী 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন পর্যন্ত পরিস্থিতি কি দাঁড়ায় তা এখন সবার জন্যই প্রশ্ন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই ঘটনা শুধু এনসিপির ভাগ্যই নয়, বরং পুরো নির্বাচনী প্রক্রিয়া ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকেও প্রভাবিত করবে। নতুন বাংলাদেশের নীতিগত রূপরেখা দিল জামায়াত। নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য নীতিগত রূপরেখা ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলটি এই রূপরেখা দিয়েছে। আজ সকালে রাজধানীর একটি হোটেলে জামায়াত আয়োজিত পলিসি সামিট 2026-এ এই রূপরেখা উপস্থাপন করেন দলটির আমির শফিকুর রহমান। এতে গণতান্ত্রিক রূপান্তর, অর্থনৈতিক স্থিতিশীলতা ও মানবিক মর্যাদাকে দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে রাখার কথা বলা হয়। সম্মেলনে শফিকুর রহমান বলেন, দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের পর বাংলাদেশ এখন একটি সংবেদনশীল গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে আসন্ন নির্বাচন শুধু একটি রাজনৈতিক আয়োজন নয়, বরং 18 কোটির বেশি মানুষের দেশের জন্য শাসন ব্যবস্থার নতুন দিশা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। বর্তমানে দেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতাই বড় চ্যালেঞ্জ, বলেন জামায়াতের আমির। তিনি বলেন, শিক্ষিত তরুণেরা শিক্ষা অনুযায়ী কাজ খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন। নারীরা এখনো নানা কাঠামোগত বাধার মুখে পড়ছেন। প্রতিদিন কঠোর পরিশ্রম করেও কোটি কোটি মানুষ সামান্য একটি সংকটেই দারিদ্র্যের ঝুঁকিতে পড়ছেন। এই বাস্তবতাগুলো সৎভাবে মোকাবেলা করার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন,
শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি সাফল্যের একমাত্র মানদণ্ড হতে পারে না। অর্থনৈতিক সাফল্য এমন হওয়া উচিত যাতে মানুষ আত্মবিশ্বাসের সঙ্গে জীবন পরিকল্পনা করতে পারে, মর্যাদার সঙ্গে পরিবার পরিচালনা করতে পারে এবং সমাজে অর্থবহভাবে অংশ নিতে পারে। শফিকুর রহমান বলেন, দেশের বাইরে কর্মরত লাখো প্রবাসী শ্রমিক তাদের শ্রম ও ত্যাগের মাধ্যমে গভীর দেশপ্রেমের পরিচয় দিচ্ছেন। তাদের পাঠানো রেমিটেন্স পরিবারকে সহায়তা করার পাশাপাশি অর্থনীতিকে স্থিতিশীল রাখছে ও বাংলাদেশকে বৈশ্বিক শ্রমবাজারের সঙ্গে যুক্ত করছে। বিএনপির অভিযোগ আমলে নিল ইসি, জামায়াত সহ 4 দলকে সতর্ক। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ 4টি দলকে আচরণ বিধিমালা ভঙ্গের বিষয়ে সতর্ক করেছে নির্বাচন কমিশন ইসি। মঙ্গলবার দলগুলোর প্রধানের কাছে পাঠানো নির্বাচন কমিশনের চিঠি থেকে বিষয়টি জানা যায়। বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামীর আমির, খেলাফত মজলিসের আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ককে সতর্ক করে চিঠিটি পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই বিষয়ে সংশ্লিষ্ট 4 দলের প্রধানদের কাছে ইতোমধ্যে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচারণা চালানো আইন বিরোধী এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবে। ইসির চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অভিযোগে বলা হয়, নির্বাচন কমিশন ঘোষিত সময়সূচি অনুযায়ী 21 জানুয়ারির আগে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও উল্লেখিত 4টি দল প্রকাশ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভোটের প্রচারণা চালিয়ে যাচ্ছে। চিঠিতে আরো উল্লেখ করা হয়, এসব কর্মকাণ্ড সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর বিধি 18-এর সরাসরি পরিপন্থী। বিধি অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত কিংবা কমিশন নির্ধারিত সময়ের আগে কোনো রাজনৈতিক দল বা প্রার্থী ভোটের উদ্দেশ্যে প্রচারণা, পোস্টার, ব্যানার, সভা সমাবেশ বা জনসংযোগমূলক কার্যক্রম পরিচালনা করতে পারে না। প্রার্থিতা প্রত্যাহার করেননি হাসান মামুন, চ্যালেঞ্জ জানালেন নূরকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী 3 আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন নিজের প্রার্থিতা প্রত্যাহার করেননি। মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনেও তিনি প্রার্থিতা প্রত্যাহার না করার বিষয়ে অনড় ছিলেন। ভোট গ্রহণের দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হাসান মামুন। এ আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নির্বাচনী এলাকায় জনপ্রিয় হাসান মামুন প্রার্থিতা প্রত্যাহার না করায় বিপাকে পড়তে পারেন নূর। তিনি চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন বলে অনুমান স্থানীয়দের। 2018 সালের কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে নির্বাচনী এলাকায় নূর পরিচিত অর্জন করলেও হাসান মামুন দীর্ঘদিন ধরে পটুয়াখালী 3 আসনের বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছেন। এছাড়াও নূরকে জোটের প্রার্থী ঘোষণার পর দশমিনা ও গলাচিপা উপজেলার মূলধারার সিংহভাগ বিএনপির নেতাকর্মী হাসান মামুনের হয়ে কাজ করছেন। 2 উপজেলা বিএনপির কমিটি বিলুপ্তির পরও তারা হাসান মামুনের পক্ষে কাজ করতে অনড় রয়েছেন। তবে ইতোমধ্যে নূর দশমিনায় গত বৃহস্পতিবার তার বক্তব্যে বলেছেন, তিনি কোনো প্রার্থীকে চ্যালেঞ্জ মনে করেন না। এই বিষয়ে হাসান মামুন বলেন, আমি প্রার্থিতা প্রত্যাহার করিনি। এলাকার সাধারণ মানুষের চাপের কারণে নির্বাচন থেকে ফিরে যাওয়ার সুযোগ নেই। ভোট গ্রহণ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। আমার বিশ্বাস, জালিম ও জুলুমকারীদের ত্যাগ করে নিরাপদ দশমিনা গলাচিপা গড়তে মানুষ আমাকে বিপুল ভোটে এমপি নির্বাচিত করবেন।